পঞ্চম প্রেগনেন্সির ৪র্থ মাসে আমার বর্তমান অবস্থা কেমন সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কেমন চলছে দিনকাল, কীভাবে কী করতেছি সব কিছু আজকে ব্লগে শেয়ার করব। পঞ্চম প্রেগনেন্সিটা যে আমার জন্য এত বেশি কষ্টকর হবে সেটা আমি ভাবতেও পারিনি। আমি কোনো কথাই বলতে পারি না, ইভেন আমি শব্দও করতে পারি না, আমার এরকম অবস্থা হয়ে যায়। আর এখনই আমার এই অবস্থা হচ্ছে, আর যদি পেটটা বড় হয়ে যায় তখন আমার কী অবস্থা হবে, মানে এটা ভাবতেই না আমার গাটা শিউরে উঠতেছে। তখন আমি ফিল করলাম যে 4 মাসে বাচ্চা দুধ পায় না, ভালোই হয়েছে। না দুধ নাই, দুধ নাই, দুধ নাই, দুধ নাই, যাও যাও, দুধ নাই, না না না। কিন্তু যদি অন্য কোনো সমস্যা হয় বা যদি কোনো আল্লাহ না করে যদি যদি অন্য কোনো প্রবলেম হয় তাহলে ঈদের পরে ডাক্তার দেখালে তাকে বলবো যে আমার এই সমস্যাটা, দেখি উনি কি বলে। যদিও মনে হয় না যে উনি তেমন কিছু বলবে, আসলে এটা কোনো ওষুধ নেই। সিজার তো অনেকগুলোই করা যায়, কিন্তু বেশি সিজার করলে যে সমস্যাটা আসলে কাজের আপা এগুলো কিছুই বলেনি, আমি একটু বাড়িয়ে বলেছিলাম, কিন্তু আমি সেটাও পারিনি, আমার কপালে সেটাও হয়নি। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। আজকে দুপুরেই রান্নাটা শুরু করলাম। আপা শাক কেটে দিয়েছে আর লাউ কেটে দিয়েছে, তো ওই জন্য রান্না করা সহজ হয়ে গেল। আসলে কাটাকাটি কাজ করতে একটু সময় লেগে যায়, তো ওগুলো করতে করতে দেরি হয়ে যায় রান্না করতে। যেহেতু ওগুলো করাই ছিল তাই তাড়াতাড়ি করে চলে রান্না বসিয়ে দিলাম। আপাকে দিয়ে সবজি কাটালে আমি আর কাপড় চোপড় ধোয়াই না, এক কাজ বদলে করে আর কি। যখন খুব বেশি খারাপ লাগে বা যখন দেখি যে সবজি আসে আমি করতে পারছি না, তখন উনি করে দেয় আর কি। অনেকেই কমেন্টস করেছিল যে বুয়া কি আসে নাকি, না বুয়া আসে। আসলে বুয়ার ভিডিও ক্লিপ করা হয় না, কারণ উনি একটু আনইজি ফিল করেন। তাছাড়া উনি আমাদের বাসায় যেহেতু ছেলে মানুষ নাই, তো উনি অন্য সাইডে থাকেন, তো ওই মুহূর্তে আসলে ভিডিওটা করা যায় না। আর তাছাড়া আমি ওনাকে কিছু বলিও নাই ভিডিও করার বিষয় নিয়ে, শুধু শুধু বলে ওনাকে একটু আনইজি করার কোনো দরকার হয় না। শৌখিনের সাথে অন্যরকম সম্পর্ক ছিল। তাছাড়া শৌখিনার ভিডিও এত করা উচিত হয়নি, কারণ সে সুযোগ পেয়ে গিয়েছে, মানে দেখেছে যে আমি ওনার ভিডিও করতেছি, তো সে সুযোগটা নিয়েছে। ঠিকভাবে কাজ করতো না, আসতো না, মনে করে যে অনেক বেশি তাফালিং করতো আর কি। আমাকে সে গিভ অ্যান্ড টেক নিয়েছে, তো এই কারণে আমি আর সেইটা হোক আমি চাই না। এই কারণে আমি আর বুয়াদের নিয়ে কোনো ভিডিও বানাতে চাই না বা করতে চাই না। হ্যাঁ, মাঝে মধ্যে করলাম, সেটা অনুসাব, কিন্তু সবসময় ওনার ভিডিও শ্যুট করবো না, তাছাড়া মানুষের নজরও লাগে। আমি আগে বউ রেখেছিলাম, মনে হয়েছিল যে নজর লেগে গিয়েছে, এই কারণে বেশি দিন টেকে নেই। তো আমি আর চাইনি এবারে সেটা হোক, কারণ আমার শরীরের যে অবস্থা আমি কাজ করতে পারবো না। বিশেষ করে কাপড় চোপড় ধোয়া, ঘর মোছা, এগুলো তো আমাকে দিয়ে হবেই না। ঘর ঝাড়ু দিতেও আমার অনেক কষ্ট হয়ে যায়। মাথা নিচু করে কোনো কাজে আমি করতে পারি না, মাথা নিচু করে কোনো কাজ করলে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ইলেকট্রিক চুলায় পাট শাক ভাজি করলাম, আর সিলিন্ডারের চুলায় লাউ রান্না করতেছি। 2 চুলায় রান্না করলে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। গ্যাসের চুলায় কাজ করা বন্ধ হয়ে গিয়েছে 1 মাস ধরে। তো গ্যাসে কার্ডও ভরি নেই, মাত্র 1 পয়েন্ট আছে, লাভ নেই কার্ড ভরে, শুধু শুধু টাকা লস, কারণ গ্যাসই থাকে না। মানে কেন যে আমি এ বাসায় আসি আসলে আমার মাথায় খেলতেছে না, মানে খুব রাগ উঠেছে। আমি বাবুরাবাকে কতবার বলেছি যে বাসাটা চেঞ্জ করো, তোমার তো বাড়তি খরচ হয়েই যাচ্ছে, তোমাকে সিলিন্ডার কিনে লাগতেছে, আবার কারেন্টের বিলও বেশি দেওয়া লাগতেছে, এদিকে আবার গ্যাসও থাকে না, তো তুমি এ বাসায় কেন থাকবা? কিন্তু কী করার আছে, আমার কথা উনি কোনো পাত্তাই দেন না। স্বল্প সময়ের খরচ কমানোর জন্য উনি দীর্ঘ সময়ের খরচটাকে বেছে নিয়েছেন। আমার তো কিছু করার নেই। ওহো, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি। তোমরা তো আমাকে কেউ প্রশ্নও করলেন না যে আপু ইডি চুলা কীভাবে আসলো। চুলাটা তো ভাই আলমারিতে রেখে দিয়েছে। হ্যাঁ, চুলাটা সেদিন সে আলমারিতে রেখে দিয়েছিল, তারপর দিনই সে আমাকে দিয়ে দিয়েছে, মানে আমি নিয়ে নিয়েছিলাম আর কি। কী কারণে জানি উনি চাবিটা দিয়ে গিয়েছিলেন, বললো যে ওই জিনিসটা নিয়ে নিতে। তো আমি আবার বললাম যে আমি চুলা নিবো, বলছে না চুলা নিবা না। আমি বললাম দেখো তুমি এমন ঢং করবা না, তোমার সিলিন্ডার চুলায় তো তুমি গ্যাস পড়ছো একবার, যদি আমি ইডি চুলা ইউজ না করতাম তাহলে তোমাকে প্রতি মাসে গ্যাস ভরা লাগতো। তোমার টাকাটা আমি সেভ করে দিয়েছি, তুমি তো জানো যে গ্যাস থাকে না, তোমাকে প্রতি মাসে সিলিন্ডার গ্যাস ভরতে হবে না, জাস্ট তোমাকে কিছু কারেন্টের বিল খরচ করতে হবে। এখন তো সিলিন্ডার গ্যাসের দামও বেড়ে গিয়েছে, তো তুমি কি চাও প্রতি মাসে 2 থেকে 4 হাজার টাকা খরচ করতে? তো এই কথা বলার পরে উনি আর কিছু বলে নাই। তো সেদিনের পর থেকে আমি চুলাটা বের করে নিয়েছি। তো এরপরে উনি আর কিছু বলেনি, উনি শুধু একটা কথাই বলেছে যে কারেন্টের চুলায় দিনের বেলা সব কাজ সেরে নাও, আর সিলিন্ডার চুলায় রাতের বেলা কাজ করো, কারণ কারেন্টের চুলায় নাকি রাতের বেলা কাজ করলে বেশি বিল আসে। ওনার ধারণা আর কি, আমার কাছে এটা মনে হয় না। এখন আমাকে 2 চুলায় কাজ করতে হয়, 2 চুলায় কাজ না করলে কাজ তাড়াতাড়ি হয় না। 1 চুলায় কাজ করলে তো আমার কাজটা লেট হয়ে যাবে। তো এইসব পিক আওয়ার অফ পিক আওয়ার এগুলো আমি হিসাব করি না।
উনি আসার আগেই কারেন্টের চুলার কাজগুলো সেরে নেই, যাতে করে উনি আসার পরে এখন ঝামেলা না করেন। উনি আসার পরে কারেন্টের চুলার লাইনটা খুলে উপরে রেখে দেন, মানে এটা যেন আর না চলে। এখন তো কারেন্টের চুলার উপরে ওনার অনেক আদর বেড়ে গিয়েছে, মাঝে মাঝে মুছে ধরে দেখে, এখন আর কিছু বলে না যে ফাটা সমস্যা হবে, লিক হবে, এখন আর কিছুই বলে না। অথচ আগে কত কাহিনী করেছিল, তোমরা তো সবই জানো। আগে কত ঝামেলা করেছিল, যখন দেখলো যে এই ফাটা চুলা দিয়েই ও কাজ করতেছে, কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আমি কেন চেঁচিয়ে করি। শেষ পর্যন্ত আমি জিতে গেলাম, উনি হেরে গেল। কোনো সমস্যা হচ্ছে না তো, শুধু ভারী পাতিল ইউজ করা যাবে না, এছাড়া সব ধরনের কাজ করা যাবে, কোনো সমস্যা নেই। শুধু পাতিল বা যাই বসাই সেগুলো একটু মুছে দিলেই হবে, আর কোনো ঝামেলা নেই। অথচ দেখো, এই কারেন্ট চুলা রাখা নিয়ে ওনার সাথে আমার কত ঝগড়া হয়েছে, কত ঝামেলা আমাকে পোহাতে হয়েছে, তোমরা তো সবই জানো। তাছাড়া উনি অনেক খুশি হয়েছেন, মানে যখন শুনেছেন যে এই চুলাটা আমি বিক্রি করে দিয়েছি, তখন ওনার মনটা খুব খারাপ হয়েছিল যে কেন আমি বিক্রি করলাম, এটা থাকলেই হয়তো উনি ঠিক করে দিত বা এটা আমি ইউজ করতাম, এটা উনি বলেছিল, মানে উনি আফসোস করছিল আর কি। কিন্তু আমি আসলে ভয় ওনাকে কিছু বলিনি, কারণ যদি উনি এটা রেখে দেয় তো সেদিন আসলে এই ঘটনা না ঘটলে আমি বুঝতেই পারতাম না যে ওনার মনে কী ছিল। যাই হোক, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। এখন আর চুলা নিয়ে আর কোনো সমস্যা নেই আমাদের মধ্যে। আমার প্রিয় লক্ষ্মী আপুরা, লাইক কি করেছো, নাকি চুপটি করে বসে আমার ভিডিওটি দেখতেছো লাইক করনি? প্লিজ আপুরা লাইক করে দাও, লাইক করে দিলে কাজকে অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও, তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। তাই অবশ্যই 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 কমেন্টস করবে, মিস দিও না কিন্তু। এটা আমার পঞ্চম প্রেগনেন্সি। পঞ্চম প্রেগনেন্সিটা যে আমার জন্য এত বেশি কষ্টকর হবে সেটা আমি ভাবতেও পারিনি। পঞ্চম প্রেগনেন্সির চতুর্থ মাসে আমার বর্তমান অবস্থা কেমন সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কেমন চলছে দিনকাল, কীভাবে কী করতেছি, সব কিছু আজকে ব্লগে শেয়ার করব। খুব বেশি যে ভালো আছে আমি তা কিন্তু নয়, আবার খুব বেশি যে খারাপ আছি তাও কিন্তু নয়। ভালো খারাপের মাঝামাঝি অবস্থায় আমি আছি, মানে বলতে পারো আমি খারাপই আছি, মানে ভালো যে খুব আছি সেটা বলা যাবে না, ভালো আছি সেটাও বলা যাবে না। মাঝে মধ্যে শরীর ভালো থাকে, কথাবার্তা বলি, চিলিচিলি করি, আবার মাঝে মধ্যে শরীর এত খারাপ থাকে যে মুখ দিয়ে কথাই বের হয় না, আমি কোনো কথাই বলতে পারি না, ইভেন আমি শব্দও করতে পারি না, আমার এরকম অবস্থা হয়ে যায়। আমি জানি না পঞ্চম প্রেগনেন্সিতে আমার জন্য কী অপেক্ষা করতেছে, মানে কিভাবে আমি এই সময়গুলো পার করব আমি কিছুই জানি না। তবে আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে, আমার সেলাইয়ে খুব ব্যথা হয়, মানে এই সেলাইয়ের ব্যথাটা যে কবে থেকে শুরু হয়েছে তা আমি জানি না। ঠিক জানি না বললে ভুল হবে, আসলে বাচ্চাদের সাথে প্রায় সময় চেঁচিলি করা লাগে, আর একটু জোরে আওয়াজ করলে বা চেঁচিলি করলেই আমার সেলাইতে খুব ব্যথা হয়, চিনচিনি ব্যথা করে। আমি সেদিন কাজের আবেগে বলতেছিলাম যে পঞ্চম প্রেগনেন্সিটা আমি কেন নিলাম বা এটা কেন আমার জন্য হলো, আমার তো অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে। তখন উনি বললো যে আসলে আপনার এটা নেওয়া উচিত হয়নি এত আর্লি, বা এভাবে করে আপনার বাচ্চাটা রাখা উচিত হয়নি, যদিও আপনার কোনো দোষ ছিল না, তারপরও এটা উচিত হয়নি। আপনার সেলাইয়ের অবস্থা যদি বেশি খারাপ হয়ে যায় তাহলে তো অবস্থা আরও খারাপ হয়ে যাবে, তখন কীভাবে কী করবেন। তখন ওনার কথাটা শুনে আমার খুব ভয় লাগলো, টেনশনে পড়ে গেলাম, মানে একটু টেনশনে পড়ে গেলাম। মাত্র তো 4 মাস চলতেছে, আরও তো অনেক মাস বাকি আছে, তো কীভাবে এই সময়গুলো পার করব। এখনও তো পেট ওভাবে করে বড় হয়নি, আর এখনই আমার এই অবস্থা হচ্ছে, আর যদি পেটটা বড় হয়ে যায় তখন আমার কী অবস্থা হবে, মানে এটা ভাবতেই না আমার গাটা শির উঠতেছে, বুঝছো। তারপরও সর্বোপরি আল্লাহর উপর ভরসা করে আসি, আল্লাহ পাক নিশ্চয়ই আমাকে ভালো রাখবেন, এই আশায় আসি। শেষ পর্যন্ত বাবার আব্বু ওষুধ এনে দিল, তো উনি হিমোগ্লোবিন আর আয়রন ওষুধ নিয়ে এসেছে, যেগুলো আমি আগে প্রেগনেন্সিতে খেয়েছিলাম। এই ডাক্তার আমাকে ঈদের পরে যেতে বলেছেন, আল্ট্রাসোনোগ্রাম করে আরও কিছু রিপোর্ট দিয়েছেন, সেগুলো করতে হবে। তো ঈদের পরে যাব, তখন হয়তো বা উনি আমাকে এই ওষুধগুলো দিবেন। তো আমি আগেই এই ওষুধগুলো খাওয়া শুরু করে দিয়েছি, কারণ 1 মাস তো হয়ে গিয়েছে, তো ওনার কাছে যেতে যেতে আরও সময় লেগে যাবে। তাছাড়া উনি যে ওষুধগুলো দিয়েছেন সেগুলো আমি খাইনি, যেগুলো আমি আগে খেয়েছিলাম সেগুলো আমি কন্টিনিউ করেছিলাম আগেরবারও এবারও। এটা হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ, তো মাঝে মধ্যে এই ওষুধটা খাওয়া লাগে, তবে সবসময় খাই না, যখন খুব বেশি সমস্যা হয়, প্রবলেম হয়, তখন খাই। ওরসেলাইনটা সবসময়ই খাওয়া হয়, ওরসেলাইনটা প্রতিদিন একটা করে খাওয়া হয়, মানে ওরসেলাইন না খেলে আমার হয় না, মাথা প্রচণ্ড ঘোরায়। আমি না বেশি খাই বা অল্প খাই, মানে খাবার খাওয়ার পরেই না আমার প্রচুর অবস্থা খারাপ হয়ে যায়, মাথা প্রচুর ঘোরায়, অনেক খারাপ লাগে, আমি শুয়ে থাকি, মানে আমি উঠতেই পারি না, আমার এত খারাপ লাগে। এখন খাবার না খেলেও তো হয় না, ক্ষুধা লেগে যায়, আবার খাবার খেলেও অবস্থা খারাপ হয়ে যায়, মানে কী যে একটা সমস্যার মধ্যে আছে আমি জানো না পুরা। এদিকে বাচ্চাদেরকেও পড়াতে হয়, না পড়ালে হয় না। গতবারে তো পুরো রমজান মাসটা ওদেরকে পড়াইনি, তার জন্য আমাকে অনেক সাফার করা লাগছে, কিন্তু এবারে আমি সেই ভুল করিনি। এবার আমি ওদেরকে প্রতিদিন অল্প করে হলেও পড়াচ্ছি, কষ্ট হচ্ছে তারপরে পড়াচ্ছি, কিছু করার নেই।
কিন্তু এখন তো পড়াতেই পারছি না, এখন তো অবস্থা আরও খারাপ হয়ে গেছে। একটু চেঁচিলি করলে, একটু রাগারাগি করলে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এখন তোমার সাথে আমি এত কথা বলতেছি, আমার সেলাইয়ের জায়গায় চিনচিনে ব্যথা করতেছে, আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। আমি এই যে ব্লগে এত কথা বলতেছি, এত কথা কিন্তু আমি আমার ঘরের কারোর সাথে বলি না, ইভেন বাবুরাবার সাথেও বলি না। মানে বাচ্চার সাথে কথা বলি, তারপরে অনেক কষ্ট হয়। আমি কারোর সাথে এত কথা বলি না, আমি কথা বলা অনেক কমিয়ে দিয়েছি। এটা আসলে আগের ব্লগ, তখন অবস্থা এত খারাপ ছিল না, তখন ভালোই ছিল। কিন্তু এখন অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে আমার। মেয়েরা ফুলের মালা, ফুল তুলিতে যাই, ছেলেরা মেয়েরা ফুলে তুলিতে যাই, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যায়। সায়রাকে পড়াতে আমার অনেক কষ্ট হয়। মানে ও অনেক কিছুই বুঝে না। যেমন জায়ান চট করে অনেক কিছু বুঝে যায়, জায়ানকে একবার বললেও হয় বা দুইবার বললেও হয়, কিন্তু ওকে বাবা বলতে হয়। একটা উচ্চারণ ওই বারবার পড়ে, মুখস্থ করে, মুখস্থ হয়েও যায়, কিছুক্ষণ পর সেটা ভুলে যায়। মেজাজটা এত গরম হয়ে যাওয়া না, মানে কত যে মায়ের দিস, কত যে বকা গালাগালি, মানে হিসাব নাই। তারপর ভাবলাম আমি এইভাবে করে আমার নিজেরই ক্ষতি করতেছি, লাভ হচ্ছে না, ওরও লাভ হচ্ছে না, আমারও লাভ হচ্ছে না, উল্টা আমাদের দুজনেরই ক্ষতি হচ্ছে। তো আমি ঠান্ডা মাথায় ওকে পড়াই, এত বেশি আগানো দরকার নেই, যতটুকু আমি পারি ওকে পড়াই। আর ও যদি উচ্চারণ খুবই সমস্যা করে বা না পারে, তখন ওকে আমি পড়াবো না, ওকে বলবো যে তুমি অন্য রুমে যাও, পরে ওকে আবার পড়াবো। মানে ওই সময় ওই মুহূর্তে মেজাজটা এত বেশি গরম হয়ে যায় না, মানে প্রেগনেন্সির সময় না মুড সুইংটা খুব বেশি হয়, মেজাজটা হুট করে গরম হয়ে যায়। আর এত বেশি গরম হয়ে যায় যে কী বলতেছি কী করতেছি নিজেরই খেয়াল থাকে না। কথা বেশি বললেই আমার কষ্ট হয়, জোরে জোরে আওয়াজ করলে আমার কষ্ট হয়। আবার বাচ্চারা তো দুষ্ট, যে জোরে আওয়াজ না করলে ওরা কথা শুনে না, ওরা সেটা সুযোগ পেয়ে যায় যে আম্মু তো অসুস্থ, আমরা আরও বেশি দুষ্টামি করি। নাকি দুধ খাওয়াচ্ছি, ও কিন্তু দুধ পায় না, দুধে এতটুকুও পায় না, তারপরও সে দুধ চুষে। মূলত আমার এই সেলাই ব্যথার সমস্যাটা এই দুধ খাওয়ানোর জন্যই হয়েছে। রাতেরবেলা ওকে শুয়ে শুয়ে দুধ খাওয়াই, তো এই কারণে এই সমস্যাটা হয়েছে। কীভাবে বুঝলাম, একদিন ওকে রাতেরবেলা শুয়ে দুধ খাওয়াচ্ছিলাম, তারপরে উঠতে গিয়ে হঠাৎ করে সেলাই ব্যথা পেলাম। এরপর থেকে না আমার কন্টিনিউসলি সেলাই ব্যথা হচ্ছে, মানে অল্প কিছুতেই সেলাই ব্যথা শুরু হয়ে যায়, চিনচিনে ব্যথা হয়, মানে তখন খুব খারাপ লাগে, কষ্ট লাগে। আবার সেলাইয়ের নিচে পেশাবের রাস্তায় একটু ব্যথা করে। তো তখন আমি ঠিক করলাম যে জুনান্নাকে আর দুধ খাওয়াবো না, যেহেতু সে দুধ পায় না আর আমার সমস্যা হচ্ছে, তো ওকে আর দুধ খাওয়াবো না। তখন আমি ফিল করলাম যে 4 মাসে বাচ্চা দুধ পায় না, ভালোই হয়েছে। নাহলে যদি বাচ্চা দুধ পেতো তাহলে আমার অনেক কষ্ট হয়ে যেত, কারণ এই পেট নিয়ে বাচ্চাকে দুধ খাওয়ানো আসলে অনেক কষ্টকর হয়ে যায়। আমি সবসময় আফসোস করতাম যে কেন বাচ্চাকে দুধ খাওয়াতে পারলাম না, কেন বাচ্চা দুধ খাওয়া বন্ধ হয়ে গেল। এখন বুঝতেছি যে কেন বন্ধ হয়ে গিয়েছে। এটা এক কথায় আমার জন্যই ভালো হয়েছে, যেহেতু আমি সিজারের রোগী, আমার সেলাই সমস্যা হয়, তো সেক্ষেত্রে এটা ভালোই হয়েছে। তবে জুনিয়রের সময় আমার এত বেশি কষ্ট হয়নি, এত আলিতে কষ্ট হয়ই নি। হ্যাঁ, মাঝে মাঝে ব্যথা করতো, বাট এত বেশি কষ্ট হয় নাই। লাস্ট টাইমে একটু কষ্ট হয়েছিল, তাও সেটা অত বেশি না যে একদম মানে সহ্য করা যাবে না বা একদম কথা বলা বন্ধ হয়ে যাবে, ঠিক এরকম ছিল না আর কি। জানি না আল্লাহ পাক কপালে বা আমার ভাগে কী লিখেছেন। বাবুরাবু হয়তো বা বহুত কষ্ট করে সিজারের টাকা ম্যানেজ করবে বা সিজার করাবেন বা ডাক্তার দেখাবেন, সেটা ম্যানেজ করবেন। কিন্তু যদি অন্য কোনো সমস্যা হয় বা যদি কোনো আল্লাহ না করে যদি যদি অন্য কোনো প্রবলেম হয়, তাহলে বাবুরাবু কিছুই মনে হয় করতে পারবেন না, কারণ ওনার এত সামর্থ্য নেই, আমাদের অবস্থাও এত ভালো না। এখন আমি সম্পূর্ণই আল্লাহ পাক ভরসায় আছি যে আল্লাহ তুমি রহমত করো, তুমি দিছো, তুমি রহমত করো। মানে টেনশন করতে চাই না, টেনশন করলে কি শরীর আরও খারাপ হয়ে যায়, আরও বেশি অসুস্থ হয়ে যাই। কিন্তু টেনশনটা এসে যায়, বুঝছো, যখন সেলাই ব্যথাটা খুব বেশি হয়, যখন আমি কথা বলতে পারি না, যখন আমি শোয়াতে করতে পারি না, তখন আমার খুব কষ্ট হয়, খুব টেনশন হয় যে আমার কিছু হলে আমার বাচ্চাদের কী হবে। না, দুটো নাই, দুটো নাই, দুটো নাই, দুটো নাই, যাও যাও, দুটো নাই, না না না। দেখো দুধ খাওয়ার জন্য আবার কান্না করতেছে, মাত্র খাওয়াইলাম, ও তো দুধ পাই না, মানে ও চায় কি সারাক্ষণ চুষতে, বুঝছো। তো সারাক্ষণ চুষতে তো আমার কষ্ট হয়, আমার দুধ একদম ব্যথা হয়ে যায়, মানে আমার খুব কষ্ট হয় আর কি। সারদা যখন দুধ পেতো না তখন সে খুব কান্না করতো, দুধ খেতে চাইতো না, অনেক বেশি জ্বালাইতো, অনেক চিলাচিলি করতো। কিন্তু ও না এরকম করে না, ও দুধ না পেলেও দুধ খায়। তো বাবুরাবু বলে ও তো কষ পায়, ওই কষটাই খায়, দুধ তো আর পায় না। কী যে করব, কীভাবে ওকে দুধ খাওয়া ছাড়াবো। আর ও ফিডারে খুব বেশি দুধ খায় না, মানে খুব ক্ষুধা পেলে খায়, তাও অত বেশি খায় না। তো ফিডারে খাওয়ানো ওকে সেভাবে করে অভ্যাস করাতে পারিনি। ফিডারে যদি বেশি করে দুধ খায় তাহলে আর সমস্যা হবে না, তাহলেও দুধ খাওয়ার জন্য বারবার কান্নাও করবে না। আমি বাচ্চাদেরকে ওই রুমে রেখে এই রুমে একটু বসি, তাও বসতে পারি না, কিছুক্ষণ পর ওদের চিল্লি, ওদের হাওয়া কামা, ওদের এই সমস্যা সেই সমস্যা, মানে চিল্লে ওরা আমার মাথা খারাপ করে ফেলে। আমি যে রাগ করবো সেটাও পারি না, মানে খুব মানে সমস্যার মধ্যে আছে আমি ওদেরকে নিয়ে।
সকালবেলা ঘুম থেকে উঠে থালা বাসন ধুয়ে দাঁত ব্রাশ করে কোনো রকমের নাস্তাটা বানাই। নাস্তাটা বানানোর পরে আমি একটু খাই নাস্তা। তো ওই নাস্তা খাওয়ার পরে না আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, মাথা ঘুরায়, প্রচুর অবস্থা খারাপ হয়ে যায়, শুয়ে থাকি, মানে উঠতেই পারি না, এমন অবস্থা হয়। তারপরে ওঠার পরে মাথা আরও বেশি ঘোরায়, ও স্যালাইন খাওয়ার পরে একটু কমে, তারপরে সেই ঘোরাটা রয়ে যায়। টকও নেই, টক শেষ হয়ে গেছে, টক আনতে হবে। আমার কাছে টাকা নেই যে আমি টক কিনে আনবো। বাবুর আব্বুকে বলেছিলাম টক কিনে আনতে বা আমাকে টাকা দিতে, উনি কোনোটাই করেন না। ওনার চেয়েছিলি কিন্তু শেষ হয়নি, এখনও চলতেছে। উনি বাসা আসার পরে ওনার 1 ঘন্টা 1.5 ঘন্টা লেকচার আসেই। আমি বলছি তুমি চুপ করো, আমার শরীর ভালো না, আমি কথা বলতে পারছি না, তুমি এত কথা কেন বলতেছো। আর তারপরেও সে বলতেছে, মানে আমি শুনে যাই, কিছু বলতে পারি না, আমার খুব কষ্ট হয়। এই যে এখন ভাত খাচ্ছি, মানে ভাত খাওয়ার পরে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি যতই কম ভাত খাই না কেন বা বেশি ভাত খাই না, বেশি ভাত তো খাই না, মিডিয়াম খাই বা তার চেয়ে কম খাই, তারপরেও যে আমার কেন এত সমস্যা হয়, কেন যে প্রচুর মাথা ঘোরে আমি জানি না। মাথা ঘোরানোর পরে একটু শুয়ে থাকলে একটু ভালো লাগে, তারপরেও অবস্থা খারাপ হয়ে যায়। এরপরে কোনো রকমে উঠি, বুয়া আসে, বুয়া এসে আবার কাজ করে, ওনাকে কাজ দেখিয়ে দিই। অনেক সময় দেখাতে পারি, আবার দেখাতে পারি না, উনি ওনার মতো কাজ করে যায়। তারপর উনি যাওয়ার পরে বা উনি যাওয়ার আগে বাচ্চাদেরকে খাবার দেয়, বাচ্চারা খায়, তো সেটাও একটু দেখভাল করি। খুব বেশি আওয়াজ বা শব্দ করতে পারি না, খুব আস্তে কথা বলি, অনেক সময় বাচ্চারা আমার কথাও বুঝতে পারে না। তারপরে বাচ্চাদেরকে একটু পড়াই, ফাঁকে ফাঁকে একটু পড়াই, চ্যানেলে কাজ করি। এরপরে মনে করো যে রান্নাবান্না করি, রান্নাবান্নার কাজ করতে গেলেই অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। একে তো গরম, তার মধ্যে আবার প্রচুর ক্ষুধা রেখে যায়, ক্ষুধা রাখলে মাথা আরও বেশি ঘোরায়, মানে খাইলেও সমস্যা, না খাইলেও সমস্যা, বুঝছো। এই রান্নার মাঝখানেই উঠে যাই, শুয়ে থাকি, আবার উঠি, আবার রান্না করি, থালা বাসন কতগুলো ধুই, ওগুলো তো আছেই, ওগুলো তো মিস নেই। তারপরে রান্না করতে করতে বাবুরাবু চলে আসে, অনেক সময় রান্না করার আগে চলে আসে বা রান্না করার পরে চলে আসে, মানে উনি আস্তে আস্তে অনেক সময় রান্না হয়ে যায়, আবার হয় না। রান্না হয়ে গেলে বাচ্চাদেরকে খাবার দিয়ে দেই, আমিও আগে খেয়ে নেই, উনি আসার আগেই খাবারটা খেয়ে নেওয়ার চেষ্টা করি। উনি আসার পরে না খাবারটা খেতে পারি না, উনি অনেক চিল্লাচিল্লি করে, অনেক মানে ঝামেলা করে, চিংকে করে, আমার এগুলো ভালো লাগে না। না তো নিজে হাতে খায় কম বেশি, কিন্তু সাদা তো খায় না। তো আমি করি কি, সাওদাকে খাওয়ানোর আগে আমি নিজে খেয়ে নিই, আমার অনেক কষ্ট হয়, তো আমি নিজে খেয়ে তারপর সাওদাকে খাওয়াই। এটা আমি কেন করি, এই কারণে উনি আমার সাথে আরও বেশি রাগ করছে, যে করে পরে তুমি সাওদাকে খাইয়ে তারপর তুমি নিজে খাবা। এখন সাওদাকে খাওয়ার পরে তো আমি নিজে খেতে পারি না, অনেক দেরি হয়ে যায়, তাছাড়া আমার অনেক কষ্ট হয়, আমার খুব ক্ষুধা লাগে। তো এই কারণে আমি খাবারটা খেয়ে নিই, তাছাড়া উনি আসার পরে আমি খাবার খেতে পারি না, উনি অনেক কথা বলে, অনেক চিরাচিরি করে, অনেক কাহিনী শুরু করে, মানে এটা ওনার আসেই, এটা মিস নেই, বুঝছো। দুনিয়া উল্টে যাবে, দুনিয়া সব কিছু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ওনার এই চিল্লা ওনার এই লেকচার মারে, এগুলো শেষ হবে না। মাঝে মাঝে মনে হয় যে আমি মরে গেলে ওনার এই লেকচার দেওয়াটা শেষ হবে না, তখন উনি লেকচার দিয়ে যাবেন, বিরাট বড় লেকচার। আচ্ছা, এত যে কষ্ট হবে, এত যে ঝামেলা হবে, এগুলো কি উনি বুঝতে পারেনি বিয়ের সময়? মানে আমার বিয়ের 1 মাসের মাথায় আমি কনসিভ করেছি, আমি বাচ্চা নিতে চাইনি, বাট উনি আমাকে জোর করে রাখার জন্য অ্যাপ্রোচ করেছে যে রাখো, বাচ্চা নষ্ট করলে লাভ গুণা হবে, তখন কিন্তু উনিই বেশি জোর দিয়েছেন। দেখো, একটা মেয়ে বিয়ের পরে স্বামীর সাথে একটু ভালো সময় কাটাতে চায়, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায়, একটু ঘুরতে চায়, একটু জীবনটাকে উপভোগ করতে চায়, তারপর না বাচ্চা। কিন্তু আমি সেটাও পারিনি, আমার কপালে সেটাও হয়নি। উনি এতটাই চালাক ছিল যে উনি আমাকে কোনো পিল এনেও খাওয়াননি, আর আমিও বুঝতে পারিনি, কারণ বিয়ের প্রথমই তো এমন না যে বিয়ের কয়েক মাস পার হয়েছে বা কেউ আমাকে কিছু বলেছে বা আমি সেটা বোঝার জন্য ট্রাই করেছি, এরকমও না। আর এত আর্লি যে কনসিভ করবো সেটাও ভাবতে পারিনি। উনি একবার ইমার্জেন্সি পিল এনে দিয়েছেন, আমি খেয়েছিলাম, এরপরে না ইমার্জেন্সি পিল উনি আনেননি। তো ওই সময় না আসলে অন্যরকম ছিলাম আমি, বুঝো না, মানে চোখের মধ্যে স্বপ্ন ছিল, ভালোবাসা ছিল, একটা অন্যরকম একটা ফিলিং ছিল। বিয়ের পর না মেয়েদের ফিলিংসটা অন্যরকম থাকে, মানে তখন মেয়েরা অনেক কিছু দেখতে পারে না বা বুঝতে পারে না, মানে স্বামী ভালোবাসা, স্বামীর আদর্শ আগে একটা অন্যরকম হয়ে থাকে। তো আমারও না সেরকম অবস্থা হয়ে গিয়েছিল, বুঝতেই পারিনি যে এরকম একটা অবস্থা হয়ে যাবে। আর তাছাড়া উনি আমাকে বলেনও নি যে বিয়ে পরে বাচ্চা নেবেন, উনি বলেছেন ঠিক আছে তুমি যেহেতু ঘুরতে চাও, তো বিয়ে 6 মাস পরে বা 1 বছর পরে আমরা বাচ্চা নিব। আমি বলেছি ঠিক আছে, কিন্তু ওনার মনে যে এগুলা ছিল এটা আমি বুঝতেও পারিনি, কল্পনাও করতে পারিনি। বিয়ের আগে ওনার সাথে আমার ফোনে কথা হয়েছিল, তখন উনি সুন্দর করে বলেছিলেন যে ঠিক আছে আমরা 1 বছর পরে বা 2 বছর পরে বাচ্চা নিব, আমরা কক্সবাজারে ঘুরবো, আমরা এই জায়গায় ঘুরবো, আমরা সেই জায়গায় ঘুরবো, কত কথা। আমি ওনাকে পিল আনার কথা বলেও ছিলাম, বলিনি যে তা নয়, কিন্তু উনি আনেনি। বাসা ভর্তি এত মানুষ ছিল, বিয়ে প্রথম বুঝোই তো, আমার সেজুজালে বাসা ছিলাম, তখন তো আমি চাইলে বাসা থেকে বেরোতে পারতাম না, তো বাসা বলতে অনেক মানুষ ছিল, তো ওই মানুষদের ভিড়তে আমার বেরা সম্ভব ছিল না, আর উনিও আনেনি, মানে উনি সেই সুযোগটা কাজে লাগিয়েছে, বুঝছো। যেদিন আমাদের বিয়ে হয় সেদিনই উনি আমাকে নিয়ে আমার সেজুজালের বাসায় গিয়েছিলেন উত্তরায়, তো তখন থেকে আমরা ওখানে ছিলাম মাসখানেক। তারপরে যখন ওখান থেকে বের হয়ে আসি তখন তো আমি প্রেগনেন্টই ছিলাম। মানে ওনার ভিতরে যে এত পেঁয়াজ ছিল, উনি যে এত কিছু ভেবে রেখেছেন তা তো আমি জানতাম না। বিয়ের আগে কী শোভা কথা, কী ভালো ভালো কথা, কী ভালো ব্যবহার, মানে আমি খুনাকেও টের পাইনি যে ওনার ভিতরে এত পেঁয়াজ ছিল।
কিছু না বোঝার আগেই আলী বাচ্চা কনসিভ করাতে সে বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেল। যাক, সে কথা তোমাদের সাথে পরে শেয়ার করব। এইগুলা কি জানো? সায়রার জন্য জামা এনেছেন। মানে আজকে 2 বছর ধরে বলতেছি সায়রার জন্য জামা আনো, ওর জামা নেই, ও সিনে জামা পরে থাকে। তো বলতে বলতে লাস্টে জামা নিয়ে এসেছেন, তাও উনি আনতেন না। গত বছরে আমি সায়রার জন্য জামা কিনেছিলাম 30 টাকা করে, তো উনি দেখেছিল, উনি তো টাকা দেয়নি। ওটা দেখার পর না উনি আর জামাই আনেনি। তো কম দামে জামা আনার জন্য সে কাপড়গুলো বেশি দিন টেকে নেই, ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তারপর সে পড়েছিল। আরও তো মনে করো যে কাপড় চোপড়ের যত্ন নিতে পারে না। মানে কাপড় চোপড় আনলেই সেগুলো 2 দিনের মধ্যে পরে নষ্ট করে ফেলে, ছিঁড়ে বেড়ে একাকার করে ফেলে। মানে একটা বাজে অভ্যাস ওর, বুঝছো? কোনো কাপড় চোপড়ই বেশি দিন পরতে পারে না। এই জামাটা ওর একটু ছোটো হয়ে গিয়েছে, তারপরেও ও পরতে পারবে, সমস্যা হবে না। না ছিঁড়লেই হবে আর ময়লা না করলেই হবে। যদি কাপড়টা কয়েকদিন পরার পরে বেশি ছোট হয়ে যায় তখন সেটা সাদাকে পরাবো। এই দেখো, এই স্কার্ট নিয়ে এসেছে। ও কি এই স্কার্টগুলো পরতে পারবে? এগুলো তো গিতু লাগাতে গেলেই সময় লেগে যাবে। রাবারের স্কার্ট হলেও সমস্যা ছিল না। যা কিনেছে শখ করে পরলো আর কি। সাউদা জুনানে এবং জাইনের জন্য একটা করে জামা নিয়ে এসেছে, যদি ওরা মন খারাপ করে। এই যে সামনে লেখা আছে না রেডি টু, এই জামাটা নিয়ে এসেছে জুনানের জন্য। আর এটা নিচে জামাটা নিয়ে এসেছে সাদার জন্য। এগুলো আমি আগেই তোমাদেরকে দেখে ফেলেছিলাম, কথা তাহলে আর বলা হয়নি। জামা নিয়ে এসেছি একটা, হাফ হাতার গেঞ্জি এনেছে 5টা। 2টা আবার একই কালার ছিল, ছাই কালারের, কিন্তু ডিজাইনটা ভিন্ন ছিল। আর ম্যাকি হাতার গেঞ্জিগুলো যেগুলো হাতা কাটা আর কি, ওগুলো এনেছে 2টা। সব মিলিয়ে জামা এনেছে 8টা। এখন এই কাপড়গুলো 1 বছর পরতে পারলেই হয়। আমি ওকে বলেছিলাম যে তোমার আব্বু তোমাকে আর জামা কিনে দিবে না, এইগুলোই কিনে দিয়েছে কতদিন পর। তো তুমি এই কাপড়গুলো যত্ন করে পরো, অন্তত 1 বছর এগুলো ইউজ করার চেষ্টা করো। এখন দেখা যাক সে কয়েকদিন পরে। সে যদি কাপড়গুলো বেশি দিন পরতে না পারে বা কাপড়গুলো নষ্ট করে ফেলে, তাহলে আর কিছু করাতে হবে না। এগুলোই আনতো না। আমি অনেক আরও বেশি করে বাড়িয়ে বলেছিলাম যে সায়রা ছিঁড়া কাপড় পরে থাকে, ময়লা কাপড় পরে থাকে। তো কাজের আপা বলে যে কী কাপড় পরান মেয়েকে, মেয়ে বড় হচ্ছে, মেয়েকে একটা ভালো কাপড় পরান। তো এইগুলো ওনাকে বলার পরে উনি কাপড় নিয়ে এসেছেন। আসলে কাজের আপা এগুলো কিছুই বলেনি, আমি একটু বাড়িয়ে বলেছিলাম। এগুলো না বললে উনি কাপড় আনতো না। ওনাকে আমি বারবার বলেছিলাম যে সায়রার প্যান্টগুলো ছিঁড়ে গিয়েছে, ওর প্যান্ট লাগবে, তুমি ওর জন্য কয়েকটা প্যান্ট কিনে নিয়ে আসো। দেখো এতগুলো জামা নিয়ে এসছে, অথচ উনি একটা প্যান্টও আনো না ওর জন্য। বলতেছে টাকা শেষ হয়ে গেছে আর কিনতে পারিনি, পরে নিয়ে আসবো। এই পরে আনা পর্যন্তই শেষ, এরপর আর আনা হলো না। আনবে কিনা তাও জানি না। সেলাই ব্যথাটাই অনেক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটার জন্য কাজ করতেও কষ্ট হয়, কথা বলতেও কষ্ট হয়। কী যে করবো বুঝতে পারতেছি না। ঈদের পরে ডাক্তার দেখলে তাকে বলবো যে আমার এই সমস্যাটা, দেখি উনি কি বলে। যদিও মনে হয় না যে উনি তেমন কিছু বলবে। আসলে এটা কোনো ওষুধ নেই, সাবধানতা অবলম্বন করা ছাড়া আর কোনো উপায় নেই। সিজার তো অনেকগুলোই করা যায়, কিন্তু বেশি সিজার করলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সেলাইয়ের সমস্যা, সেলাই ব্যথা হয়। এই সমস্যা একটু বেশি হয়। এই সমস্যাটা কমাতে হলে নিজেকে নিজের প্রতি খেয়াল রাখতে হবে, একটু সাবধান থাকতে হবে, একটু ডিস্টেন্স বজায় রেখে চলতে হবে, শান্ত হয়ে থাকতে হবে। অল্পতেই রেগে যাওয়া যাবে না, খুব বেশি কথা বলা যাবে না, আবার খুব বেশি বিরক্তও হওয়া যাবে না। মানে সব কিছুতে সমস্যা। এই গেঞ্জিটা বাবরাবো নিয়ে এসেছে জায়ানের জন্য। বাচ্চারা যা পেয়েছে এতে অনেক খুশি। আর যদি সারা হতো ওদের জায়গায়, তাহলে সারা যে কত কিছু বলতো, ওর জন্য এতগুলো নিয়ে আসছো, আমার জন্য মাত্র একটা এনেছো কেন। খাবার খাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা হয় আমার। মানে সব ধরনের খাবার আমার হজম হয় না, মানে আমি খেতে পারি না। কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে আমার খুব সমস্যা হয়। ওই খাবারগুলো খেতে তো ভালোই লাগে না, উল্টো ওগুলো খাওয়ার পরে মাথা এত বেশি ঘুরায়, এত বেশি বমি ভাব আসে, মানে আমি আরও বেশি অসুস্থ হয়ে যাই, আরও বেশি অস্থির হয়ে যাই। এই যেমন ধরে সেদিন আমি রান্না করেছিলাম ডাল দিয়ে ডিম বোনা। তো ডাল দিয়ে ডিম বোনা আমি আসলে করি না, আমার কাছে খেতে ইচ্ছা করে না। তো ভাবলাম খেতে ইচ্ছা না করলেও করে দেখি, হয়তো বা খাওয়ার পরে ভালো লাগবে। কিন্তু হলো না। ওইটা খাওয়ার পরে আমার এত বেশি মানে খারাপ লাগলো, এত বেশি বমি লাগলো। মানে ওইটা যে আমি খেয়েছি ওটা আমার কাছে কোনো স্বাদই লাগেনি। মনে হলো আমি এটা কী খেয়েছি, মানে এটা কী খেলাম আমি। মানে অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। তারপর মনে করো যে খিচুড়ি, আমি একদিন বাসায় খিচুড়ি রান্না করেছিলাম, জাস্ট শুধুমাত্র মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম। বিশ্বাস করবেন না, এটা এত মজা হয়েছিল, কিন্তু আমার কাছে খেতে একদমই ভালো লাগেনি। মানে আমার কাছে একটুকুও স্বাদ লাগেনি। একটু আলু দিয়ে চাল দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম, এটা সবাই খুব পছন্দ করেছিল, কিন্তু আমার কাছে খেতে একদমই ভালো লাগেনি। ওটা খাওয়ার পরে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, এই হলো আমার বর্তমান অবস্থা। আমি এইভাবেই চলতেছি, মানে খুব কষ্টে আছি। খুব যে ভালো আছি তা কিন্তু নয়। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে। অনেকের তো এর থেকে অনেক বেশি কষ্ট হয়, সেই তুলনায় আমার কষ্ট কিছুটা হলেও কম হচ্ছে। আপুরা তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।